ডিজেলে 10 টাকা, পেট্রোলে 5 টাকা কমিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে আপনারা পেট্রোল ডিজেল নিয়ে আন্দোলন করছিলেন, সেই জায়গায় কেন্দ্রের এই যে তাদের যে পদক্ষেপ, সেটাকে প্রথমত আপনারা কিভাবে দেখছেন? দ্বিতীয়ত, কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে তারাও যাতে তাদের তরফ থেকে ভ্যাট কমিয়ে দেয়, এবং সেই আবেদন কিন্তু রাজ্যগুলির ক্ষেত্রে করা হয়েছে। আপনাদের অবস্থান কি বলবেন? আমি প্রথমে একদম পরিষ্কারভাবে বলতে চাই, কেন্দ্রীয় সরকার এই যে কাজটি করেছেন, অর্থাৎ পেট্রোল ডিজেলের উপর তারা কিছুটা শুল্ক সামান্য কম করে যে আয়োজনটি করেছেন, এটা একটা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা নাটক, সস্তা রাজনৈতিক নাটক। কারণ দীর্ঘদিন ধরে বাড়ছে, লাগাতার বাড়ছে, নজিরবিহীনভাবে বেড়েছে। এখানে খুব সংক্ষেপে এই বিষয়টা জানিয়ে রাখি। এক, ওনারাই বাড়ালেন, আবার উপনির্বাচনে যখন দেখলেন ভরাডুবি, মানুষ বিরক্ত, তখন নাটক করে একটু কমালেন, তাতেও 100 টাকার উপর রয়ে গেল। দুই, নিজেরাই বাড়াচ্ছেন, নিজেরাই আচমকা কমাচ্ছেন, এটা নাটক ছাড়া কিছু নয়। তিন, ওনারা এই তেলের মধ্যে যে ট্যাক্সটা আছে, যে বিন্যাসটা আছে করের, তাতে রাজ্যের থেকে প্রচুর বেশি পায় কেন্দ্রীয় সরকার। তাদের তরফ থেকে কিছু ছাড়লে কোনো ক্ষতি নেই, ওই কর কাঠামোটাই তো পুনর্বিন্যাস করা দরকার। অর্থাৎ এই পেট্রোল ডিজেলের উপর যে কর, তার থেকে যে সরকারের আয়, সেটা তো কেন্দ্রীয় সরকার অনেকটা বেশি পান, রাজ্য সরকার তো কম। তো আপনারা অল্প কি ছাড়লেন না ছাড়লেন, কর কাঠামোটা পুনর্বিন্যাস করুন, যাতে কেন্দ্র এবং রাজ্যের সমান বিষয়টা আসে, তারপর তো সব ছাড়াছাড়ির কথা আসবে। আরেকটি বিষয় হলো, বিজেপির কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতিতে দামটা বাড়ালো। আগে নীতিটা বদলে মূল দামটা কমাক, মূল দামটা কমাক আগে, তারপরে ট্যাক্সের পুনর্বিন্যাস। এর সঙ্গে রয়েছে যে ধরা যাক বিজেপি শাসিত কোনো রাজ্য তাদের তরফ থেকে কিছু কমালো, এই রাজ্য সরকারগুলির কোষাগার তো একভাবে চলে না, কারণ কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক নীতিতে চলে। ফলে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য, তাদের তো তাদের প্রাপ্য টাকাটা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়। বিজেপি শাসিত রাজ্য তাদের তো অনেক সময় বাড়তি দিয়ে সাহায্য করে। বিজেপি শাসিত রাজ্য তারা যদি কিছুটা রাজস্ব আদায় ছেড়েও দেয় এই খাতে আপাত দৃষ্টিতে, আলটিমেটলি দেখা যাবে অন্য খাত দিয়ে তাদের পুষিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার ক্ষেত্রে তো বকেয়াই রয়েছে, প্রাপ্যটাই দিচ্ছে না। ফলে সেই বকেয়া প্রাপ্য এসব না মিটিয়ে কর্তব্য স্মরণ করানোর রাজনৈতিক যে সস্তা পদক্ষেপ, এগুলো বিজেপির কাছ থেকে আমরা শিখব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার যথাসময়ে যা পদক্ষেপ তারা নেবে বা মনে করছে, তারা সরকারের তরফ থেকে জানিয়ে দেবে। কিন্তু জনগণকে যদি আসলে রিলিফ দিতে হয়, সামনে কয়েকটি রাজ্যের ভোট আসছে, এখন উপনির্বাচনের ফলে যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপির পা কাঁপছে, এই নাটকটা করছে। আমরা চাই তেলের দাম নিয়ে যেন সস্তা রাজনীতির নাটক না হয়। আপনারাই বাড়ালেন, আপনারা কমাচ্ছেন কিছুটা, এবং তা কি কমাচ্ছেন? মূল দামটা কমান, কর কাঠামোটা ঠিক করুন, ভারসাম্য আনুন, মানুষকে আসলে এই সমস্যাটার মূলে পৌঁছে সমাধান করুন। আপনারা যেটা করছেন, কেন্দ্রীয় সরকার যেটা করছে, সেটা হচ্ছে ভোটে বিধ্বস্ত হয়েছে, সামনে কয়েকটা রাজ্যে ভোট আসছে, একটা পলিটিক্যাল তারা মুখরক্ষার রাজনৈতিক ফর্মুলা খুঁজছে, সেইটা করতে গিয়ে এই ধরনের কথা বলছে। তৃণমূল সরকার জানে মানুষের জন্য কি কি করতে হয়, ওনাদের কাছ থেকে শিখবে না, যথাসময়ে দেখতে পাবেন। কিন্তু আমাদের বক্তব্য, এক, মূল দাম কমান। দুই, কর কাঠামোর পুনর্বিন্যাস করুন। তিন, বিজেপি শাসিত রাজ্যগুলিকে যেমন সমস্ত প্রাপ্য এবং বকেয়া দিয়ে রেখেছেন, অবিজেপি শাসিত রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ, তাকে তার সমস্ত বকেয়া প্রাপ্য আগে মেটান, তারপর এই নিয়ে রাজনীতি করবেন। আর রান্নার গ্যাসের দাম কমাচ্ছেন না কেন? রান্নার গ্যাস মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবীর রান্নাঘরে তো আগুন লাগছে। পেট্রোল ডিজেলের দাম দিয়ে আপনি সস্তা পলিটিক্স করছেন, রান্নার গ্যাস দাম বাদ গেল কেন?
রান্নার গ্যাসের দামটা তো হাজার ছুঁই কেন বাদ গেল? শুধু তো সিলিন্ডারের দাম নয়, আপনারা সবাই জানেন যে কর্মীটি, যে বন্ধুটি বাড়িতে সিলিন্ডার পৌঁছতে আসে তাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা একটা ভালোবেসেও দিতে হয়। ফলে সব মিলিয়ে রান্নার গ্যাসের দামটা যে জায়গায় রয়েছে তার কার্যকরী পদক্ষেপ কোথায়? কেন নেই? কেন রান্নার গ্যাসের দাম কমছে না? এটা বিজেপির একটা সস্তা রাজনৈতিক চমক। এতে সমস্যার গভীরে ঢোকার, স্থায়ী সমাধান করার, একটা নির্দিষ্ট পলিসিতে আসার কোনো ইন্ডিকেশন নেই। বকেয়া না মেটানো অবধি তাহলে কি আপনারা এই যে ট্যাক্স ছাড়ের কথা বলা হচ্ছে বা ব্যাট ছাড়ের কথা বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে, তা আপনারা করবেন না? কারণ কেন্দ্র তো বারবার একটাই কথা বলছে যে আমরা তো ছাড়ছি, রাজ্যকেও ছাড়তে হবে। তাহলে এই রাজ্যের ক্ষেত্রে কি অবস্থা? এই রাজ্যের মানুষ কি সেই সুবিধা পাবে না? তারা কি যে 10 টাকা বা 5 টাকা কম এবার থেকে দিতে পারবে, তারা কি আর একটু কম যদি হয় তাহলে তাদের সুবিধা? কেন্দ্র, প্রথম কথা, রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকার যথাসময়ে বলে দেবে। কিন্তু আমাদের দলের তরফ থেকে প্রথম কথা, এই পেট্রোল ডিজেলের উপর যে কর, সেই করে তো কেন্দ্রীয় সরকার এগিয়ে রয়েছে। কেন্দ্র তো বেশি কর পায়, সে তার থেকে ছাড়ছে। করটা আগে সমান করো, তারপর তো তুমি সমান ছাড়ের কথা বলবে। তুমি নেবে বেশি আর আরেক যে পায় কম তাকে বলবে তুমিও সমান ছাড়ো, এটা কি করে সম্ভব? তুমি কেন্দ্রীয় সরকার, তুমি যে পরিমাণ বাড়তি টাকাটা নিয়ে যাচ্ছ তুমি তোমার অংশ থেকে ছাড়ছো, কিন্তু কর কাঠামোটা তুমি আগে সমান বিন্যাস করে তুমি ভারসাম্যটা আনো। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অন্য রাজ্য যদি মানে পশ্চিমবঙ্গ এই যে ব্যালেন্সের কথা বলছেন, আমি তো এতক্ষণ ধরে সেই তার ব্যাখ্যাটা দিলাম যে বিজেপি শাসিত রাজ্যকে কেন্দ্রীয় সরকার তো অন্য খাত দিয়ে পুষিয়ে দেয়। তৃণমূলের তো সরকারের ন্যায্য বকেয়া সেটাই তো তারা মেটায় না। ফলে বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কি করে তুলনা হওয়া সম্ভব? বিজেপি শাসিত রাজ্য তারা তাদের যা বকেয়া, তাদের যা প্রাপ্য নিয়মিত পেয়ে যায়। বিজেপি শাসিত রাজ্য যদি এখন কর ছাড় দিয়ে তাদের কোনো বাড়তি লোড নিতে হয়, সেটা অন্য খাত দিয়ে কেন্দ্রীয় সরকার পুষিয়ে দেবে। কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি করবেন সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার আগে কর কাঠামোটা সমান করুক। তুমি নেবে বেশি, ছাড়বে কম, আর যে কম পায় তাকে বলবে সমান ছাড়ো, এটা তো হতে পারে না। এটা কোনো অবস্থায় হতে পারে না। পেট্রোল ডিজেলের উপর মূল দামটা কমাও, 1, 2 ট্যাক্স সমান করো, রাজ্য এবং কেন্দ্র সমান করুক। কেন্দ্র বেশি পাবে, তার থেকে সামান্য ছেড়ে বলবে কমাও, এটা কি করে হতে পারে? কেন্দ্র তো বেশি নিচ্ছে, তার অংশ থেকে সে ছাড়ছে। এবং রান্নার গ্যাস, অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানো উচিত। আমাদের বক্তব্য, গোটা নীতিটা, পলিসিটাকে চেঞ্জ করা উচিত, যাতে মূল দামটাই অনেকটা কমে যায়। সেটা কমানো সম্ভব। কেন্দ্রীয় সরকার তার মধ্যে যাচ্ছে না। তারা এটা আচমকা একটা মুখ রক্ষার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে একটা সস্তা রাজনৈতিক পদক্ষেপ করেছে। মূল সমস্যা যেখানে রয়েছে, মানুষের কতটা, যে মানুষ 110 টাকা উঠেছিল তাকে তো 104 টাকা দিতেই হচ্ছে। 100-র উপর তো দামটা উঠে বসে আছে, যাবে কোথায় মানুষ? ফলে মূল নীতিটা এমন আসুক, পেট্রোলের দামটা অনেকটা আগে মূল দামটা কমাতে হবে। তারপর সেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বিন্যাস করের, সেটাকে একটা ভারসাম্যে আনতে হবে। আর বাকিটা পশ্চিমবঙ্গ সরকার কি করছে সেটা নবান্ন জানে, কোন সময় কোনটা বলতে হবে। আমাদের শেষ জিজ্ঞাসা, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, সামনে উত্তরপ্রদেশ নির্বাচন আছে, গোয়া নির্বাচন আছে, সেই দিকে তাকিয়ে কি এই দাম কমান? এবং দ্বিতীয়ত, আপনাদের কি মনে হয়, আপনারা পেট্রোল এবং ডিজেল নিয়ে মূল্য বৃদ্ধি নিয়ে আপনারা আন্দোলন করে গেছেন, তারও কি একটা এফেক্ট আজকের এই দাম কমাটা? নিশ্চিতভাবে। যদি এই উপনির্বাচনের ফল দেখা যায়, বিজেপি যেভাবে ধাক্কা খেয়েছে, তাতে বিজেপির হাঁটু কেঁপে গিয়েছে। সামনে এতগুলি রাজ্যে ভোট আসছে, লাগাতার আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস, অন্য কিছু বিরোধী দলও দাবি করেছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক সস্তার চাল খেলতে গেছে, যা আমরা এতটা কমাচ্ছি, তোমরা কেন? এটা বিজেপি নেতাদের রাজনৈতিক তরজার দিকে ব্যাপারটা নিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা তা নয়। পেট্রোল আর ডিজেলের উপর যে কর আছে, অনেকটা বেশি নেয় কেন্দ্র।
রাজ্য কম নয়, আগে সমান করুক, তারপর তো তুমি যা ছাড়বে আমরা তা ছাড়বো। আগে দুটো সমান হোক। তুমি বেশি নাও তুমি ছাড়ো, তুমি বেশি নাও তুমি ছাড়ো, দুটো আগে সমান করুক। বিজেপি নেতারা আগে মুখ ফুটে বলুন না সকলের সামনে, যারা দাবি করছেন তারা বলুন না ক% কেন্দ্র নেয় ক% রাজ্য নেয়। যে বিজেপি নেতারা দাবি করছেন ছাড়তে হবে ছাড়তে হবে রাজ্য ছাড়ুক, তারা আগে মানুষের কাছে বলুন ক% কেন্দ্র নেয় ক% রাজ্য নেয়। কেন্দ্র বেশি নেয় তা ছাড়ার সুযোগ আছে। আমি একবারও বলছি না রাজ্য ছাড়বে কি ছাড়বে না, সেটা নবান্ন থেকে সঠিক সময় সঠিক ব্যাখ্যা দিয়ে দেবেন। কিন্তু বিজেপি রাজনৈতিক একটা নাটক সস্তা করছে, সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বক্তব্য সমস্যাটা গভীর। সেটা সার্বিক নীতি বদল না করলে আবার কিছুটা বাড়বে আবার কিছুটা এভাবে এটা হতে পারে না। এক, মূল দাম কমাতে হবে। দুই, কর কাঠামোটা সমান করতে হবে। কর কাঠামো সমান করুন, তারপর বলুন কে কত ছেড়েছে। আর পশ্চিমবঙ্গকে যেসব রাজ্যে যা যা বকেয়া আছে সেই বকেয়াগুলি দিতে হবে। তোমার রাজ্য বিজেপির রাজ্য বলে তুমি তাকে ঢালাও দেবে, তার যদি ক্ষতি হয় তাকে পুষিয়ে দেবে, তাকে বাড়তি দেবে, আর বাকি জায়গায় তোমার নেতাদের দিয়ে রাজনীতি করবে। এইসব বারবার এইসব রাজনীতি করতে গিয়ে তো মানুষের কাছে প্রত্যাখ্যাত হচ্ছেন। কেন মানুষকে নিয়ে খেলছেন? পেট্রোল ডিজেল নীতি স্পষ্ট করুন, সঠিক করুন, রাজ্য সরকার যা জানাবার ঠিক জানাবে, আর রান্নার গ্যাসের দাম অবিলম্বে কমান। অবিজেপি শাসিত রাজ্য হিসেবে উড়িষ্যা ইতিমধ্যে এই পদক্ষেপ করেছে। হতেই পারে, কিন্তু উড়িষ্যাকে যেভাবে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেন, বকেয়া দেন, আর উড়িষ্যাকে তো খানিকটা কেন্দ্রের বন্ধু সরকারই তো বলা যায়। তো সুতরাং এটা মেলানো সম্ভব না। কোষাগারের বিষয় রয়েছে। যে রাজ্যকে কেন্দ্র ঢেলে সাহায্য দেয়, যে রাজ্যকে কেন্দ্রীয় সরকার যে কর বাবদ ক্ষতি হচ্ছে তাকে আবার পুষিয়ে দেবে, তার সঙ্গে তুলনা করাটা ঠিক নয়। এটা একটা স্থায়ী, ও কমাচ্ছে এ কমাচ্ছে, ও কেন কমাবে না, এটা তো তর্জার বিষয় নয়, এটা জনস্বার্থের বিষয়। মূল দাম কমবে, কেন্দ্র এবং রাজ্যের কর কাঠামোর বিন্যাস হবে, ভারসাম্য আসবে, তার উপর দাঁড়ালেই মানুষের চাপটা অনেকটা কমে যাবে। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কি করবে সেটা যথাসময়ে নবান্ন তার ব্যাখ্যা দিয়ে দেবে। কিন্তু বিজেপি এটা নিয়ে একটি সস্তা রাজনৈতিক পদক্ষেপ তাদের, আমরা এর কড়া বিরোধিতা করছি। আমরা চাই কমুক, কিন্তু কমার আগে মূল দামটা কমান না, মূল দামটাকে এমন পলিসিতে আনুন। আপনাদের জমানায় যখন আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু দাম যখন কমে, আপনাদের জমানায় আমাদের দেশে ওদিকে অপরিশোধিত তেলের দাম কমছে আর আপনাদের জমানায় পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। কি করে হতে পারে? মানে আমাদের আন্তর্জাতিক বাজারে বাড়লেও বাড়ে, আন্তর্জাতিক বাজারে কমলেও বাড়ে। কি নীতি এটা বিজেপি সরকারের? তো আমাদের সেই জায়গায় বক্তব্য, একটা মূল নীতিতে আসুন, যেখানে মূল জায়গাটায় মূল দামটা কমবে, তারপর কেন্দ্র আর রাজ্যর যে আয় ট্যাক্স এটা সমান আসবে। কেন্দ্র বাড়তি নিয়ে যাবে আর জ্ঞান দিয়ে বলবে রাজ্য কমাক কি করে। আর বিজেপি শাসিত যে রাজ্য তাকে তারা পুষিয়ে দিচ্ছে, অন্য খাদ্যে পুষিয়ে দিচ্ছে, বিজেপির বন্ধু রাজ্য হলে পুষিয়ে দিচ্ছে। ফলে এইটা হচ্ছে দ্বিচারিতার রাজনীতি। জনগণকে চোখে একটা ধুলো দেওয়া হচ্ছে। সামনে কয়েকটি রাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আমরা পরিষ্কার বলছি, মূল দাম কমানো হোক, কর কাঠামো কেন্দ্র রাজ্যের যে এটার থেকে শতাংশের হারে আয় সেটার পুনর্বিন্যাস করা হোক, রান্নার গ্যাসেরও দাম কমানো হোক। আর সরকার কি করবে, সরকার কি ভাবছে, সেটা সরকারের তরফ থেকে সরকার জানে। দিলীপ ঘোষ সকালবেলা বলেছেন যে বিএসএফ এর 50 কিলোমিটার এরিয়া বাড়লে আসামি ধরতে সুবিধা হবে, কিন্তু রাজ্য সরকার স্বার্থসিদ্ধির জন্য এটা করতে দিচ্ছে না। আরে আসামি ধরতে নয় দিলীপ বাবু, সুবিধা হবে। আপনাদের তো ভোট পেতে কোনো সুবিধা হবে না। বাংলার মানুষ আপনাদের মুখে ঝামা ঘষে যা যা দেয়া দিয়ে দিয়েছে। আর দিলীপ ঘোষের বক্তব্য আমাদের দেয়ার থেকে উত্তর, আমার মনে হয় তথাগত রায় উত্তর দিলে দিলীপ ঘোষের বক্তব্যের যথাযথ উত্তরটা হবে। তো বিএসএফ এর এলাকা ব্যাকডোর দিয়ে ঢুকছেন, সব জায়গায় হারছেন, তো বিএসএফ কে ব্যবহার করছেন শাখা সংগঠন হিসেবে। আমার মনে হয় দিলীপবাবু, আপনি একবার তথাগত রায়ের সঙ্গে বসে নিয়ে এই ব্যাপারটায় কি করা উচিত, কি বলা উচিত, সেইটা একবার দিলীপবাবু দেখে নিলে ভালো হয়। আসামি ধরতে সুবিধা হয় অসুবিধা হয় কি আছে? সিবিআই রয়েছে, তো
সিবিআই শুভেন্দু অধিকারীকে ধরছে না কেন? ইডি ধরছে না কেন? আসামি ধরতে কি অসুবিধা? এফআইআর এ নাম থাকলে ধরে না কেন? নারদায় নাম থাকলে ধরে না কেন? সারদায় নাম থাকলে ধরে না কেন? শুভেন্দু অধিকারী কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে? এফআইআর নেম তো দিলীপ বাবুর কি ওখানে আসামি ধরতে অসুবিধা হচ্ছে? এইসব রাজনীতি অন্য জায়গায় দেখাবেন। আপনাদের দলের মুরদ নেই, ক্ষমতা নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন। সিবিআই, ইডি, বিএসএফ এইসব বাহিনী নামিয়ে আপনারা রাজনীতি করছেন। আর দিলীপদা, আমার মনে হয় আপনি আগে তথাগত রায়ের টুইট সামলান, তারপর বাংলা নিয়ে ভাববেন। দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে বেরিয়ে আরো দুটি অভিযোগ করেছেন। একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড, যেটা নিয়ে কিন্তু আপনারা বা আপনাদের দল সবচেয়ে বেশি গর্ব করেন। সেই স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল, অনেক হাসপাতালের নাম বলছেন যেখানে বকেয়া রেখেছেন, প্রয়োজনে তারা এটা ভাওতা, প্রয়োজনে তারা আদালতে যাবেন। আর পশ্চিমবঙ্গ গ্যাংস্টার জঙ্গিদের শেল্টার হয়েছে। দিলীপবাবু, আপনি এত কথা বলছেন, শুধু তথাগত রায় যা যা বলেছে তা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন না কেন? দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ নিয়ে পরে ভাববেন, আগে তথাগত রায়ের কথাগুলোর উত্তর দিন। স্বাস্থ্যসাথী প্রকল্পে কত মানুষ উপকৃত হয়েছেন জানেন? যদি কোথাও কোনো জটিলতা, টেকনিক্যাল কারণে হয়তো কারুর কোনো পেমেন্ট আটকে আছে, টেকনিক্যাল কারণে কোথাও একটু বিলম্ব হচ্ছে, কেন্দ্রের প্রকল্পগুলি তো হয় না, যেখানে লক্ষ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন, আপনি সেটা দেখতে পাচ্ছেন না? ভোটের ফলে তাকালেই তো দেখতে পাবেন মানুষ সুবিধা পেয়েছেন, মানুষ উপকার পেয়েছেন, মানুষ পাশে আছেন, মানুষ সমর্থন করছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ, আচ্ছা এরা বিধানসভা নির্বাচনে 213-77, তারপরে 3-0, তারপরে 4-0, তাহলে একই ভিত্তিহীন কুৎসাগুলো বারবার তারা করে যান কোন লজ্জায়? জনগণ যে আপনাদের লজিকগুলো শুনছেন না, আপনাদের কুৎসাটা প্রত্যাখ্যান করছেন, আপনারা কি সেটা দেখেও শিক্ষা নেবেন না? আপনারা কি মিথ্যার উপরই থাকবেন? থাকলে ভালো, আপনারা আরো জনগণের অভিজ্ঞতা থেকে আরো দূরে সরে যাচ্ছেন। তবে আমি দিলীপ ঘোষকে একটুখানি আর একবার অনুরোধ করব, দিলীপদা, আপনি বাংলা নিয়ে ভাবার আগে একটু তথাগত রায়কে নিয়ে ভাবুন। তথাগত রায় যা যা বলছেন আগে তার একটু ভাব সম্প্রসারণ করে দিন, তারপর আপনি বাংলা নিয়ে ভাববেন। দিলীপ ঘোষ বলেছেন ত্রিপুরাতে তৃণমূল একটা সিটও পাবে না। একটু সংযোজন করে দিই, আপনাদের পুরসভা নির্বাচনে 126টাতে আপনারা প্রার্থী দিয়েছেন, বামেরা 227, বিজেপি 336টা। কোথাও কি সন্ত্রাসের জন্য? বামেরা বলছে সন্ত্রাসের জন্য, বহু জায়গায় সন্ত্রাসের জন্য, বহু জায়গায়। প্রথম কথা হচ্ছে, কদিন আগে নাকি ত্রিপুরায়, কদিন আগে এরা বলছিলেন তৃণমূলকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিষেকের সবার আগের দিন পুলিশ বলছে 10,000 লোক হবে এই ভেন্যুতে আমরা করতে দেব না। 10,000 করতে গেল যাদের দেখা যাচ্ছিল না। 51টা আসন রয়েছে, ওয়ার্ড রয়েছে আগরতলা শহরে, 51টা থেকে প্রার্থী দিয়েছে তৃণমূল। আমবাসা থেকে তেলিয়ামুড়া, অনেক দূর আগরতলা থেকে, পাহাড়ি জায়গা, বিভিন্ন এলাকা, সেখানে প্রার্থী দিয়েছে তৃণমূল। 25 জন, 51 জনের মধ্যে 25 জন মহিলা প্রার্থী। তৃণমূলকে দেখা যাচ্ছে না। মাত্র এই দু মাস, 1.5 মাস, 2 মাসের, 2.5 মাসের মধ্যে তৃণমূল এতগুলি প্রার্থী দিয়েছে, সেখানে লাগাতার সন্ত্রাস চলছে। প্রার্থীদের বাড়ি গিয়ে তাদের সন্তানদের মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূল সমর্থকদের উপর নির্যাতন চলছে। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন অবশেষে চিঠির ধাক্কায় রিপোর্ট চাইতে বাধ্য হয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখা যে লড়াইটা দিয়েছে, যেভাবে আগরতলায় গোটা ত্রিপুরা রাজ্যে প্রার্থী দিয়েছে, আরো অনেক বেশি প্রার্থী দিতে পারত যদি সন্ত্রাসটা না হতো। যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বহু জায়গায় প্রার্থী দিতে একটু সমস্যা হয়েছে, কিন্তু এ তো সবে শুরু। আরে দিলীপ ঘোষ, 2-2.5 মাসে আমরা 51 প্রার্থী দিয়েছি, আর 15টা দিন যেতে দিন না, প্রচারের হাওয়াটা উঠুক, বুঝবেন তারপর কত ধানে কত চাল। হামলা মামলা এসব দিয়ে কদিন চলবে ওখানে? ফলে পশ্চিমবঙ্গে আব কি বার 200 পার বলে আপনার নেতৃত্বে ভরাডুবি হয়েছে। আপনি সভাপতি ছিলেন, আপনাকে সরিয়ে দিয়েছে আপনার দল। ও দিলীপ দা, এত খারাপ ফল করেছেন, সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, আমাদের দিকে আঙুল তুলছেন কেন? আপনাকে সরানো থেকে পরিষ্কার যে আপনি ব্যর্থ, আপনার দল ব্যর্থ, সেই জন্যই তো আপনাকে সরিয়েছে।
যদি আপনাদের লজিক ঠিক হতো যে আপনাদের কোনো দোষ নেই হারে, তাহলে তো আপনাকে সরাতো না। দিলীপ ঘোষের অপসারণ প্রমাণ করছে পশ্চিমবঙ্গে অবাধ ভোট হয়েছে, বিজেপির দোষে বিজেপি হেরেছে, তাই ওরা সভাপতি বদলেছে। তো পরিষ্কার কথা। ফলে এরপরে উনি কি বলছেন না বলছেন বাকিটা তথাগত রায় জানেন। লোকাল ইলেকশনে অমিত শাহর মতো লোককে আনতে হচ্ছে আগরতলায়। লোকাল ইলেকশন, পুরসভা ইলেকশন, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো, আপনি সকালে একটি টুইটে ইঙ্গিত দিয়েছেন, বোঝা গেছে। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আগরতলায় বিজেপি ভয় পেয়ে গেছে। একে তো অভিষেককে ভয় পেয়ে সভা করতে দিচ্ছিল না, হাইকোর্ট থেকে রায় এনে সভা করা হয়েছে, নানা রকম ভাবে বাধা দিয়েছে, সন্ত্রাস করেছে। এরপরে এত প্রার্থী দিয়েছি আমরা, একটা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি ভয় পেয়ে এখন দিল্লির নেতাদের ডাকছে আগরতলায়। 21শে নভেম্বর অমিত শাহ যাওয়ার কথা, একটি কোথায় কি শিলান্যাসের নাম করে 23শে নভেম্বর প্রচার শেষ, আর 21 আর 22 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডাকতে হচ্ছে আগরতলায়। দিল্লির নেতাদের ডেকে আনতে হচ্ছে, ভাই একটু শুভেন্দু অধিকারীটাকে নিয়ে যান, ও আমাদের খুব পয়া, বিজেপির মঞ্চে ওকে ঘোরান, ওকে দিয়ে কুৎসা করান, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবেন। আগরতলায় বিজেপি কাঁপছে বলে দিল্লির গার্জেনদের ডাকাডাকি করছে, এদিক ওদিক থেকে বক্তা নিয়ে আসছে। আমাদের তো ছোট পার্টি, ওখানে সবে তো শুরু হয়েছে, তাতেই তো পা কাঁপিয়ে ছেড়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আত্মবিশ্বাসী, আমরা খুব নিশ্চিত এবারের পুরো ভোটে আগরতলা পুরো বোর্ড আমরা দখল করব। একাধিক জায়গায় ত্রিপুরা জুড়ে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশাতীত সাফল্য লাভ করবে, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় অজিত চৌধুরীকে চিঠি দিয়েছেন এবং তাতে উল্লেখ করেছেন যে বেলডাঙ্গা বিধানসভার কামারপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সাধারণ সমস্যায় পড়ছে। কে কাকে চিঠি দিয়েছেন? অজিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার বক্তব্য তিনি বলেছেন। কংগ্রেসের অধীর চৌধুরী অনেক সিনিয়র, অধীর চৌধুরী দীর্ঘদিনের রাজনীতিবিদ, তার গভীর অভিজ্ঞতা থেকে তিনি কংগ্রেসকে শূন্যে নামিয়েছেন। তো ফলে তার এই দক্ষতার উপর দাঁড়িয়ে তিনি যেভাবে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, এবার 100% নামিয়েছেন। ফলে তাকে নানা ধরনের চিঠি, ফেসবুক, সাংবাদিক বৈঠক এইসব না করলে চাকরিটা থাকবে না ওনার। ফলে উনি কি বলছেন সেটা ওনার সেলফ ডিফেন্স, পদ রাখার চেষ্টা। আগে তো নিজের চেয়ার বাঁচাতে হবে, শূন্যে নামিয়েছে, 1%-এ নামিয়েছে। ফলে এসব ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। কমপ্লিট। Thank you.